বর্তমান যে আর্থিক চাপে রয়েছে, কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে বর্তমান সরকার কিছুটা চাপে রয়েছে। এই আর্থিক চাপ মোকাবেলায় আসলে বর্তমান সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে, তার মধ্যে কিন্তু একটি যে আন্তর্জাতিক পরিসরে বন্ড ছাড়ার যে উদ্যোগটি, এই ক্ষেত্রে আসলে এই মুহূর্তে কি চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আমরা সবসময় দেখি যে সরকার যখন কোনো ব্যয় সংকোচনের কথা চিন্তা করে, তখন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার সেখানে আম হাত দেয়া হয়। কিন্তু এইবার একটু আমরা দেখলাম হুইচ ইজ ভেরি পজিটিভ যে সরকারের যে অপারেটিং এক্সপেন্ডিচার আছে, সেইখানেও যাতে ব্যয় সংকোচন করা যায়। অর্থাৎ এটিকে আসলে যৌক্তিকীকরণ, অর্থাৎ বলা হয়েছে যেমন নতুন করে গাড়ি কেনা যাবে না। তবে যদি কোনো দরকার হয় সেটা অর্থ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে সেখানে কিন্তু ক্রয় করা যাবে। অর্থাৎ আগে যেমন ঢালাওভাবে করা হতো, সেখানে কিছু ধরনের রেস্ট্রিকশন আসছে। পাশাপাশি কিছু সুদমুক্ত ঋণের সরকারি কর্মকর্তাদের যে গাড়ির বিষয়গুলো এসছে, সেগুলো আমার মনে হয় যেহেতু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, তো এই সিদ্ধান্তটা আ একটু অবজার্ভ করতে পারে যে এটা আসলে কি ধরনের ফলাফল দিচ্ছে, এইখান থেকে কি ধরনের সরকারের অর্থ সাশ্রয় হবে, সেগুলো নিয়েও আসলে একটু অ্যানালিসিস করা দরকার। তো আমি জানি না, নিশ্চয়ই সরকার যখন এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে, তো এই সিদ্ধান্তের পিছনে যদি অ্যানালিসিস থাকে যে ব্যাকগ্রাউন্ডে যে এই জায়গায় যেখানে এই রেস্ট্রিকশন গুলো এসছে, এখান থেকে সরকার বর্তমান অর্থ বছরে কি পরিমাণ অর্থ সাশ্রয় করতে পারবে। বাট ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে অপারেটিং এক্সপেন্ডিচারেও বেতন ভাতার বাইরে অনেক জায়গায় আছে যেখানে এই যে বিষয়গুলো সরকার অর্থ মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশিকা দেয়া হয়েছে, তো সেখানে সাশ্রয় করার কিন্তু আসলে সুযোগ আছে। কিন্তু যেমন আবার বলা হয়েছে যে সরকারি অর্থে কোনো প্রশিক্ষণের জন্য বা যদি উচ্চশিক্ষার কথা বলি, সেখানে বাইরে যাওয়া যাবে না। যেমন এটি অল্টারনেটিভ হিসেবে দেখা যেতে পারে, আমাদের দেশের ভিতরেও কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা হয়তো এই ধরনের ট্রেনিং দিতে পারে। তো সেই জায়গাটাও আসলে দেখা যেতে পারে দেশের ভিতরের প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। পাশাপাশি যেখানে আসলে উচ্চশিক্ষায় কর্মকর্তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টেরও বিষয় আছে, যদি সেরকম প্রয়োজন মনে করে, একদম পুরোভাবে বন্ধ না করে বিশেষ ক্ষেত্রে হয়তো যদি মনে করে যে না, এইখান থেকে এই প্রশিক্ষণটা পেলে সরকার হয়তো সেখান থেকে আমাদের কর্মকর্তা যারা আছে তারা হয়তো বেনিফিটেড হতে পারে। তো এই জন্য আমি বলবো যে হয়তো পাইলট বেসিসে দেখা যেতে পারে, কিন্তু যখন যেখানে দরকার সেটা অর্থ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বা সরকারের সেখানে যদি দেখা যায় যে না, এরকম একটা প্রশিক্ষণ, যেটি কারণ অনেক ধরনের প্রশিক্ষণ আছে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে, বিভিন্ন ধরনের এডুকেশন, যারা উচ্চশিক্ষার্থে বাইরে যায়, তো সেই ডক্টর আবু ইউসুফ, আরেকটি বিষয়ে আসলে এই সিদ্ধান্তটি কতটা ফলপ্রসূ হবে সেটা আসলে সময়ের উপরেই আসলে দেখা যাবে। আবু ইউসুফ, যে বিষয়টি জানতে চাচ্ছি যে $1 বা ইউরোতে আসলে আমরা বন্ড চালুর এই বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে এই মুহূর্তে, এতে সাড়া কেমন পাওয়া যেতে পারে, এটা আপনার পর্যবেক্ষণ কি বলছে? জি, আসলে দেখা যাচ্ছে যে সরকারের যখন বাজেট ঘাটতি হয়, সেই বাজেট ঘাটতিটা মেটানো হয় ব্যাংক বরোয়িং এর মাধ্যমে। এখন ব্যাংক বরোয়িং যখন করা হয়, তখন এক ধরনের ক্রাউডিং আউট ইফেক্ট হয়। অর্থাৎ যারা প্রাইভেট ইনভেস্টর আছে, তাদের যে ঋণ প্রবাহে সেখানে কিন্তু বাধাগ্রস্ত হয়। সেই জন্য তার অল্টারনেটিভ হিসেবে সরকার যে বন্ড ছাড়ার কথা চিন্তা করছে, সেটি আমি মনে করি একটি ভালো উদ্যোগ। এবং সরকার যদি সেই কনফিডেন্সটা নিতে পারে, যে জনগণকে যদি দেখাতে পারে যে না, তার যে বিনিয়োগটা হবে সেটার একটা সিকিউর বিনিয়োগ হবে, এবং এইটার এগেনস্টে সে যে মুনাফা পাবে সেটাও যাতে সিকিউর হয়, এই ধরনের পরিস্থিতিতে আমি মনে করি যদি কনফিডেন্সটা বিল্ড আপ করা যায় জনগণ আমার মনে হয় ব্যাপক সাড়া দিবে। অন্যদিকে সরকারের যে ব্যাংকের উপর নির্ভরশীলতা, সেটিও কমে আসবে। আবু ইউসুফ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।